ফারুক হাসান, একটা বিষয় আপনার কাছে জানতে চাই। গণ অধিকার পরিষদের মুখপাত্র হিসেবে আপনারা জুলাই সনদের যে সকল ধারা ছিল তার সবগুলোর সঙ্গে নিশ্চয়ই অনেক সোচ্চার ছিলেন। ঐকমত্য কমিশনে আপনারা আপনাদের অবস্থান খুব স্পষ্টভাবে জানিয়েছেন, এবং যেহেতু জুলাইয়ের সঙ্গে তরুণদের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আপনাদের দলটাও আসলে একেবারেই তরুণ নেতৃত্বের, তো এখন জুলাই নিয়ে বিরোধী দলের যে অবস্থান, বিশেষ করে জামাত এনসিপি বলছে যে সরকার আসলে জুলাই সনদকে এক ধরনের পাশ কাটাতে চায় এবং অধ্যাদেশগুলো নিয়েও তাদের অনেকগুলো আপত্তি আছে। দলগতভাবে আপনাদের অবস্থান কি? আপনারা কি মনে করেন যে প্রত্যাশা পূরণের কথা তো বলছেন, প্রত্যাশা পূরণকে জুলাই সনদের ক্ষেত্রে কিংবা জুলাইয়ের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এখানে দেখেন, জুলাই সনদ বা গণভোট, এই গণভোট নিয়ে আজকে যত কথা বলা হচ্ছে বা জুলাই সনদ নিয়ে, মানে এখানে একটা এরকম ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে জুলাই সনদ বা গণভোটের পক্ষে মানে এটা বিরোধী দলের এজেন্ডা বা ওদের চাওয়া। আবার জুলাই সনদ বা গণভোট মানে বাস্তবায়ন না হোক বা এরকম হলে যে এটা সরকারের চাওয়া, মানে এই যে একটা ন্যারেটিভ, এটা সঠিক নয়। আজকে দেখেন, জুলাই সনদ বা গণভোটের পক্ষে রায় দিয়েছে বাংলাদেশের 69% মানুষ, মানে 69% মানুষ কিন্তু গণভোটের পক্ষে রায় দিয়েছে। তাহলে এই 69% মানুষ কি আপনার জামাত করে, এনসিপি করে? নিশ্চয়ই করে না। তাহলে এরা কারা? নিশ্চয়ই বাংলাদেশের জনগণ। তাহলে আপনি বাংলাদেশের বৃহৎ একটা জনগোষ্ঠীর রায়কে যখন আপনি নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে বন্দি করে রাখার একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করবেন, বুঝতে হবে আপনার মধ্যে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আজকে এই জিনিসটা আমরা বারবার কেন বলি যে জুলাই গণঅভ্যুত্থান যদি না হতো, আপনি কি মনে করেন না যে আজকে যিনি সরকার প্রধান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে ফিরে আসতে পারতেন না? তিনাকে আজকে হয়তো লন্ডনে থাকতে হতো। তাহলে যে গণঅভ্যুত্থানের কারণে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসছেন, সরকার গঠন করেছেন, আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী, একই সাথে আজকে যে জামাত ইসলাম পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দলের চেয়ার দখল করে রয়েছেন, বক্তব্য দিচ্ছেন, এই জামাত ইসলামও আজকে অবাধে রাজনীতি করার সুযোগ পেত না যদি না এই গণঅভ্যুত্থান হতো। আমি ফারুক হাসান 15 দিন রিমান্ডে ছিলাম, অসংখ্যবার জেলে গেছি, আমরা মুখ ফুটে কথা বলতে পারতাম না, অসংখ্যবার হামলার শিকার হয়েছি। এই গণঅভ্যুত্থান না হলে আজকে হয়তো আপনারা এই জিটিভিতে সেইভাবে কথা বলতেও আমরা পারতাম না। এই যে অবারিত সুযোগ, এই সুযোগ কে দিয়েছে? গণঅভ্যুত্থান দিয়েছে। তাহলে এই গণঅভ্যুত্থানের যে গণভোট, যে জুলাই সনদ, এই জুলাই সনদ বাস্তবায়ন করতে আপনার এত অনীহাটা কেন? আপনি কি চান? আপনি কি সত্যিকার অর্থে চান না যে জনগণের একটা সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা বিনির্মাণ করি? ওই পুরাতন যে নিয়ম, পুরাতন যে রাজনৈতিক কালচার, যে সংস্কৃতি, যে সিস্টেম, ওই সিস্টেম দিয়ে তো বাংলাদেশ জনগণ ভালো কিছু পায় নাই ভাই। যদি সত্যিকার অর্থে পুরাতন তন্ত্র দিয়ে জনগণ উপকৃত হতো, তাহলে আজকে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন। যেহেতু উনি প্রধানমন্ত্রী নাই, দ্যাট মিনস জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যে আপনারা বলেন 72-এর সংবিধান, 72-এর, আরে কিসের 72-এর সংবিধান? 72-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি ওই সংবিধানের কথা বারবার বলেন। এবার আসেন, এই যে জুলাই সনদ নিয়ে এবং গণভোট নিয়ে বিএনপি বেশ কয়েকটি মিথ্যাচার করছে। নাম্বার 1 মিথ্যাচারটা কি? তারা গণভোট নিয়ে এরকম একটা জনগণের মধ্যে ধরেন যে একটা এরকম তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা করছে যে যেহেতু ওই অধ্যাদেশ অনুযায়ী গণভোট হয়ে গেছে, মানে যে অর্ডিন্যান্স অনুযায়ী গণভোটটা অলরেডি হয়েছে, তার মানে ওই অধ্যাদেশের এই মুহূর্তে আর কোনো কার্যকারিতা নেই বা ওটার প্রয়োজন নেই। এটা হচ্ছে বিএনপির বক্তব্য আনুষ্ঠানিক। যে অধ্যাদেশের আলোকে গণভোট অলরেডি হয়েছে, মানে আমরা গণভোটটা 12 তারিখ করেছি, ওই অধ্যাদেশটার আর প্রয়োজন নেই। এটা কার বক্তব্য? সালাউদ্দিন সাহেব, দ্যাট মিন্স বিএনপি বা সরকারের। এবার আসেন, এই গণভোট যে অধ্যাদেশের মাধ্যমে আসছে, একই সাথে ওই অধ্যাদেশ থেকে জাতীয় নির্বাচন আসছে, একটা আইন থেকে, একটা অর্ডার থেকে। তার মানে ওই অধ্যাদেশ থেকে আপনার গণভোট হলো, জাতীয় নির্বাচন হলো। এখন আমি যদি প্রশ্ন করি, যে অধ্যাদেশের আইন অনুযায়ী আপনি 12 তারিখে জাতীয় নির্বাচন করলেন, নির্বাচনের পরে আপনি সেকেন্ড স্টেজে গেলেন না? যে নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলো, কেন করলো? বিকজ বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 2/3 ক্ষমতা নিয়ে বিএনপি কি হলো? সরকার গঠন করলো। সরকার গঠন করে পার্লামেন্টের অধিবেশন ডাকলেন, এখন পার্লামেন্টে ডিবেট করছেন। একই আইন, একই লেখা গণভোটের ক্ষেত্রে কিন্তু লেখা রয়েছে যে গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে গণভোটের সেকেন্ড ফেজটা কি, সেকেন্ড স্টেজটা কি? সেকেন্ড স্টেজ হচ্ছে আপনাকে সংবিধান সংস্কার সভার শপথ নিতে হবে, অধিবেশন ডাকতে হবে এবং সংবিধান সংস্কার সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে। আপনি কিন্তু ওদিকে যান নাই। তার মানে আপনি একটাকে মানছেন, একটাকে মানছেন না। সেকেন্ড কোয়েশ্চেন, বিএনপি নির্বাচনের আগে ইস্তিহার দিয়েছে না? 31 দফা ইস্তিহার, সবাই জানেন। এই 31 দফা ইস্তিহার তো বিএনপির নিজস্ব ইস্তিহার, এটা তো অন্য কোনো পলিটিক্যাল পার্টি বা দলের না, মানে এটা নির্বাচনী ইস্তিহার। বিএনপি যদি তার নির্বাচনী ইস্তিহার বাস্তবায়ন করতে চায়, মানে বিএনপি যেটা দিয়েছে জনগণের সামনে, এই ইস্তিহার যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে বিএনপিকে 100% ওই গণভোটের মধ্য দিয়ে নির্বাচনের যে অঙ্গীকার, সংবিধান সংস্কার সভা, ওই সংবিধান সংস্কার যেতে হবে।
অন্যথায় বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারবে না। আমি খালি একটা পয়েন্টে বলি, বিএনপি তার 31 দফার অন্যতম একটা দফা দিয়েছে যে আমরা যদি ভবিষ্যতে পার্লামেন্ট গঠন করি বা আমরা যদি সরকার গঠন করি, তাহলে আমরা কি করব? আমরা বাই ক্যামেরা পার্লামেন্ট বানাবো, মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বানাবো। এটা নিশ্চয়ই বিএনপির ইশতেহার ভাই। এবার আসেন, বিএনপি কিন্তু এখন একবারে পরিষ্কার করে দিয়েছে যে আমরা ওই সংস্কার চাই না, এটা শুনতেও চাই না, আমরা সংশোধন করব। কি করব? সংবিধান সংশোধন করব। এখন আমি প্রশ্ন করি, এই যে বিএনপির ম্যানিফেস্টোর অন্যতম একটা ম্যানিফেস্টো হচ্ছে বাই ক্যামেরা পার্লামেন্ট, মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিএনপি কি তার এই নির্বাচনী যে বক্তব্য যে আমরা সংবিধান সংশোধন করব, এই নির্বাচনী সংশোধনের মধ্য দিয়ে বিএনপি তার সেই ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারবে? কোনোভাবে পারবে না। বিএনপি এখানে একটা লজিক দেখার চেষ্টা করে। দেখেন, আমাদের সংবিধানের 142 নং অনুচ্ছেদে একবার স্পষ্ট করে লেখা রয়েছে যে কোনো রাজনৈতিক দল যদি 2/3 ক্ষমতা নিয়ে সরকার গঠন করে, তারা সংবিধানের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবে। কি নিয়ে আসতে পারবে? সংশোধনী নিয়ে আসতে পারবে। একই সাথে আমাদের সংবিধানের 7 খতে আরেকটা ক্লজ উল্লেখ করা রয়েছে যে আপনার 2/3 ক্ষমতা নিয়ে সরকার গঠন করলেও আপনি সংবিধানের কি কি পরিবর্তন নিয়ে আসতে পারবেন তার বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। আর কি কি পরিবর্তন করতে পারবেন না সেই ব্যাখ্যাও কিন্তু এখানে দেওয়া আছে। এখন বিএনপি যে বলছে যে আমাদের তো 2/3 ক্ষমতা, আমরা যা ইচ্ছা তাই করব, পার্লামেন্টের অধিবেশন ডাকলেন, আপনি কি সংবিধানের মৌলিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন? আমাদের সংবিধানে স্পষ্ট করে লেখা রয়েছে বর্তমান জাতীয় সংসদ হচ্ছে এক কেন্দ্রিক সংসদ, মানে ওয়ান ক্যামেরা পার্লামেন্ট। এখন আপনি যখন আমাদের বেসিক স্ট্রাকচারে হাত দিবেন, মৌলিক কাঠামোতে হাত দিবেন, এই মৌলিক কাঠামোতে হাত দিলে আপনি তো ওই 2/3 ক্ষমতা নিয়ে 142 নং অনুচ্ছেদ অনুযায়ী আপনি আপনার এই মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবেন না। তাহলে আপনি যদি আপনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চান, এটাও তো ভাই আপনি আপনার এই বক্তব্য অনুযায়ী পারবেন না। সুতরাং আপনি আপনার ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে হলে আপনাকে 100% গণভোটে যেতে হবে। গণভোট, দ্যাট মিনস গণভোটের মাধ্যমে যে জুলাই যে আপনার ওই সংবিধান সংস্কার সভা, এই সংস্কার সভায় যেতে হবে, অন্যথায় আপনি বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে এই যে জনগণকে এক প্রকারের বোকা বানানো রাজনীতি, এখান থেকে ফিরে আসতে হবে। বিএনপি কেন করছে আমি জানি না, এটাকে তারা মনে করে যে এটা আমাদের একটা ঐশী বাণীর মতো। দেখুন, আমি তো এই ঐশী বাণী দিয়ে বক্তব্য দিলাম, বিএনপি আমাকে চ্যালেঞ্জ করুক যে এই সংবিধান দিয়ে তারা প্রমাণ করতে পারবে যে তারা তাদের নির্বাচনী ইশতেহার এই সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে পারবে।